শামু নামের একটা লোক ব্যান্ড বাজার একটা দলে কাজ করত। সে নিজের সঙ্গীদের সাথে ঢোল বাজনা বাজাতো। তার কাজ অনেক ভালো চলছিল, আর তার মালিক তার কাজ নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একদিন যখন রাতে সে কাজ থেকে ফিরতে থাকে, তখন রাস্তায় কয়েকজন লুঠেরা থাকে। আরে ও ঢোল বাজানেওয়ালা, এইখানে একটু দাঁড়া তো, না হলে তোর জন্য কিন্তু ভালো হবে না। আরে আরে, কে তোমরা? আর আমাকে এমন আটকাচ্ছ কেন? আমি আবার কি করলাম? অন্ধ নাকি তুই? তুই দেখতে পাচ্ছিস না নাকি যে আমরা হলাম ডাকু? আর আমাদেরকে জিজ্ঞেস করছিস যে কে আমরা? এই চল, তোর কাছে যা যা জিনিস আছে সব চুপচাপ আমাদেরকে দিয়ে দে। আরে, আমার কাছে এই ঢোল ছাড়া তো দাদা আর কিছুই নেই। আমাকে যেতে দাও। মনে হয় এইটা সোজাভাবে তো একদমই বুঝবে না। একে ধরো আর মার দেওয়া শুরু করো। লুঠেরারা শামুকে ধরে নেয় আর তাকে মারতে লাগে, কিন্তু শামুর কাছ থেকে অনেক কম পয়সা বার হয়। আরে, এর তো সত্যিতে একদম পুরো ভিখিরি অবস্থা। এখন এর কি করব? আরে একে তো আমরা খালি খালি মারলাম, আর এখন যখন এর উপরে এতটা কষ্ট করাই হয়েছে, তাহলে কি এমন ভাবেই ছেড়ে দেব নাকি একে? এর এই ঢোলটা আছে না, এইটাই লুটে নেওয়া হোক। চোর বাজারে তো এর বেশ ভালো দামই পেয়ে যাব। না না, এমন করবেন না। এই ঢোলটাই তো আমার প্রথম প্রেম। আর তার থেকে বড় জিনিস এইটা যে আমি নিজের প্রাণের থেকেও বেশি এদের খেয়াল রাখি। আমার এদের ছাড়া আর কিছুই নেই। দয়া করে এটা নেবেন না। আমি এদের ছাড়া তো মরেই যাব। তো তুমি নিজের প্রাণের থেকেও বেশি এদের খেয়াল রাখো? তো এখন কি করতে পারি? আমরা তো এইটা ছিনিয়ে নিয়ে যাচ্ছি। যদি এদের ছাড়া তুমি বাঁচতে পারবে না, তাহলে নিজের প্রাণটা দিয়ে দিও, ঠিক আছে? শামু রেগে যায় আর সে লুঠেরাদের হাত থেকে নিজের ঢোল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখনই তাদের মধ্যে সংঘর্ষ হয়, আর একটা লুঠেরা শামুকে ছুরি মেরে দেয়। আঘাত পেয়ে শামু ওখানেই পড়ে যায়। লুঠেরারা ওখান থেকে পালিয়ে যায়। এদিকে শামু মারা যায় আর একটা ভয়ঙ্কর ভূতে পরিণত হয়। আরে, এই সব কি হয়ে গেল? আমি তো একটা ভয়ঙ্কর ভূতে পরিণত হলাম। এখন কি হবে? না না, আমি নিজের এই ঢোল বাজানোর কাজ একদম বন্ধ করতেই পারবো না। এইটা তো আমার প্রথম আর এখন শেষ ভালোবাসা। প্রাণ আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছে, কিন্তু আমি নিজের ঢোল কোনোদিনই ছাড়তে পারবো না। শামুর ভূত ঠিক করল যে সে মরার পরেও ঢোল বাজানো ছাড়বে না। পরের দিন সকালে রোজকারের মতন নিজের ঢোল নিয়ে সে নিজের দলের কাছে পৌঁছে যায়। ভূতকে আসতে দেখে সবাই ভয়ে এদিক ওদিক পালাতে লাগে। গুজ্জু ব্যান্ডের প্রধান ছিল। সে সাহস করে ভূতের সামনে আসে আর বলে, কে 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 তুমি? আর এইখানে কি করে তুমি ঢুকে আসছো? কি আমি ভূত হওয়ার পরে এতটা পাল্টে গেছি যে তুমি আমাকে চিনতে পারছো না গুজ্জু ভাই? আরে ভালো করে দেখো আমাকে। আমি তোমার সঙ্গে 5 বছর ধরে কাজ করেছি। কি করে তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, কি? শ্যামু? আরে সত্যিতে তুমি নাকি? একদম ঠিক চিনলে গুজ্জু ভাই। এইটা আমি, শামু, আপনাদের সকলের প্রিয় ঢোল বাজিয়ে থাকা শামু। এবার ভূত নিজের সাথে ঘটা ঘটনাগুলো ওখানকার সবাইকে বলে। যাই হোক, কি আর বলি, আমারও তো বেশ মন খারাপ আছে, কিন্তু এখন আর কি করা যাবে? এইটা তো ঠাকুরের ইচ্ছা ছিল, আর ঠাকুরের ইচ্ছার আগে কারোর হয় নাকি? কিন্তু যাই কিছু হয়ে যাক, আমি নিজের কাজে পেছন হব না। আমি পুরো সৎভাবে এখনো অবধি নিজের ঢোল বাজাতেই থাকবো।
ভূতের কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ, এইটা কি বলছো তুমি শ্যামু? আরে বাবা, এইটা কি করে হতে পারে? তো তুমি ঢোল কি করে বাজাতে পারো? আর এখন তুমি ভূত হয়ে গেছো তো? তো ভূতেরা কি ঢোল বাজাতে পারে না? আরে মরার আগেও তো আমি খুব ভালো তো ঢোল বাজাতাম, আর এখনো তুমি পরীক্ষা করে দেখতে পারো। ব্যাপারটা দক্ষতার নয় শ্যামু, ব্যাপার হলো যদি একটা ভূত আমাদের ব্যান্ডে ঢোল বাজাবে তো লোকে কি বলবে? এমন তো লোকে ভয় পেয়ে যাবে। তো তুমি আমাকে মানা করছো? তোমার কি নিজের প্রাণ পছন্দ নেই? তুমি আমাকে মানা করার ব্যাপারে ভাবতে কি করে পারলে? ভূতের হুমকি শুনে সবাই ভয় পেয়ে যায়। বাধ্য হয়ে ভূতকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য তারা মেনে নেয়। গুজ্জু ব্যান্ডে সবাইকে বুঝিয়ে দেয় যে তাদেরকে ভূতকে ঘিরে রেখে থাকতে হবে, যাতে তাকে কেউ দেখতে না পায়। দলের সবাই ভয় পেয়ে থাকে, কিন্তু তাদের কাছে অন্য উপায় থাকে না। ইচ্ছে না থাকার সত্ত্বেও তারা ভূতকে নিয়ে একটা বিয়েতে পৌঁছয়, যেখানে তাদেরকে ডাকা হয়েছিল। শ্যামের ভূত বরাবরের মতন বেশ জোরে মন দিয়ে ঢোল বাজাতে থাকে। কিছুক্ষণ বরযাত্রী এদিক ওদিক নাচতে থাকে, তারপর তারা ব্যান্ডের মাঝখানে এসে নাচতে লাগে। আজ আমার বন্ধুর বিয়ে, আজ আমার বন্ধুর বিয়ে, মনে হচ্ছে আজকে তো সবার বিয়ে, আজ আমার বন্ধুর বিয়ে। আরে ও ঢোলওয়ালা, একটু ভালো করে ঢোল বাজাও। বরযাত্রীর কথা শুনে ভূত রেগে যায়। সে নিজের ঢোল বাজানোর দক্ষতার সম্বন্ধে কোনো আজে বাজে কথা সহ্য করতে পারত না। ভূতকে দেখে বরযাত্রীদের চোখ খোলাই রয়ে যায়, আর তারা জোরে চিৎকার করে। সবাই নাচা বন্ধ করে দেয়, আর ভূত দেখে বিয়েতে আতঙ্ক ছড়িয়ে যায়। বরযাত্রীরা মিলে ব্যান্ডের উপরে হামলা করে দেয়, আর তারা সবাই ওখান থেকে পালায়। আমি তোমাকে মানা করেছিলাম শ্যামু যে তুমি শুধু ঢোল বাজাতে থেকো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমার কি দরকার ছিল সেই বরযাত্রীর সঙ্গে লাগার জন্যে? আরে কি সকাল সকাল এত লোকেরা এখানে এসেছে কেন? ও, তুমি তাহলে গুজ্জু? আগে আগে আমি গুজ্জু। বলুন, আপনার কি কাজ আছে? ওইটা তোমার ব্যান্ড না, যেইটাতে একটা ভূত ঢোল বাজায়? আগে ওইটা আমারই ব্যান্ড, যেটাতে একটা ভূত ঢোল বাজায়। কিন্তু আগে কথা শুনুন, আমি খুব বাধ্য ছিলাম। আমি সেই ভূতটাকে জেনে শুনে নিজের সঙ্গে নিয়ে আসিনি। আমরা তো এই জন্য এসেছি যাতে তোমার বুকিংটা নিতে পারি। কি বুকিং? আর কি, শহরের লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে যে তোমার ব্যান্ডে একটা ভূত ঢোল বাজায়। সবাই চায় যে তুমি ওদের বিয়েতে গিয়ে ব্যান্ড পার্টি বাজাও। লোকটার কথা শুনে গজ্জু অবাক হয়ে যায়। ও এইসব শুনে অনেক খুশি হয়ে যায়। তার সব চিন্তা যেন দূর হয়ে যায়। ও খুশি হয়ে সবার বুকিং নিয়ে নেয়, আর সাথে অ্যাডভান্সও নিয়ে নেয়। আজকে সে পুরো মাসের লাভ একদিনেই পেয়ে গেল। এইটা তো দারুণ হলো, আর এমনিতেও এইটা তো হওয়ারই ছিল। আমি এত ভালো ঢোল যে বাজাতে পারি। হ্যাঁ হ্যাঁ শ্যামু, এখন তো তোমার অনেক ঢোল বাজাতে হবে। আমরা পুরো মাসের জন্য বুক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরোপুরি প্রস্তুত। আমি না ক্লান্ত হয়ে ক্রমশই অনেক মাস অবধি কিংবা বছর অবধি ঢোল বাজাতে পারবো। এবার শামু ভূত ঢোলওয়ালা পুরো এলাকায় প্রসিদ্ধ হয়ে যায়, আর এই কারণে গজ্জুরও অনেক লাভ হয়।